গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 26শে মার্চ, বুধবার। বাজে এখন প্রায় সকাল 10টার কাছাকাছি। একটু বেলা করে ব্লগটা স্টার্ট করছি কদিন ধরে। আগামীকালও একটু চাপ আছে। তোমাদেরকে এক কথা বারবার বলে বোর করব না, তো ওই কি আর বলবো, প্রমোশন ভিডিও নিয়ে একটু চাপে আছি, তার জন্য ব্লগটাও ঠিকঠাক মতো করতে পারছি না। তো এদিকে সকালবেলা তাতানকে আগের দিন রাত্রেবেলা যে চাউ করেছিলাম সেটাই গরম করে দিয়ে দিলাম, আর আমি আমার মা যে ডেজার্টটা পাঠিয়েছিল সেটা খেলাম আর কি, ঠান্ডা ঠান্ডা। বেশ ভালোই লাগলো, চিড়ে দিয়ে দুধ দিয়ে আর নানা রকম ফল দিয়েছে, ভালোই লাগলো খেতে। তো এই খেয়ে পেট ভরে গেছে, আর তারপরে টুকটাক কাজকর্ম শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়, কারণ না গতকাল রাত্রেবেলা আমার ভিডিও এডিট করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছে। আর সকালবেলাও আবার উঠে এডিট করলাম, প্লাস আমার রেগুলারের যে ভিডিও আছে রোজকার, সেই ভিডিও এখনো এডিট হয়নি, ওটা নিয়েও বসতে হবে। তাই জন্য ভিডিওটা তোমাদের কাছে আজকে যাবেও একটু দেরিতে। তো এই তো, তারপর জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকেও আমি মেশিনেই কেচেছি, কারণ আজকে আমার হাতে কাচার সময় নেই। আর একটা দিন গেলে আমি এইসব চাপের থেকে একটু রিল্যাক্স হবো, আর তোমাদেরকেও ব্লগ ঠিকঠাক মতো দিতে পারবো। আর বাড়ি পরিষ্কার করে রাখতে আমি খুবই পছন্দ করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি পরিষ্কার করে রাখতে পারি না, যার জন্য আমার মনটা খুবই খারাপ লাগে। কারণ কিছু কিছু কোনা কামচি আছে যেখানে আমার হাত পৌঁছায় না, আমি পরিষ্কার করতেও পারি না, খুবই অসুবিধা হয়ে যায়। কিন্তু আজকে আমি একটা দারুণ জিনিস পেয়েছি, যেটা দ্বারা কিন্তু আমি কোনা কামচি ঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু একদম ঝকঝকে তকতকে পরিষ্কার করে রাখতে পারি। তো এটা হচ্ছে আগারোর এস 1600 ওয়াটস ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার। তো এটার লোয়ার পার্টটা কিন্তু স্টেনলেস স্টিলের, এবং উপরের ডিজাইনটা কিন্তু ব্ল্যাক এবং ইয়েলোর মধ্যে, আর পুরো ডিজাইনটা কিন্তু দারুণ এলিগেন্ট। তো এটা ওপেন করা কিন্তু খুবই ইজি। এখানে একটা লক সিস্টেম রয়েছে, ক্লিপ দেওয়া, তো সেটা ওপেন প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে যায়। তো চলো এবার এর সাথে কি কি আছে তার সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে একটা এক্সটেন্ডেবল টিউব, এটা হচ্ছে একটা আউটলেট ব্লোয়ার, তারপরে আছে একটা মাল্টিপারপাস ব্রাশ, যেটা দ্বারা কিন্তু আমরা সোফা, কুশন, পর্দা এগুলো সব ক্লিন করতে পারি। এবার আছে একটা ক্রিভাইস টুল, এটা কিন্তু যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ক্লিন করে দেবে। এটা হচ্ছে ফ্লোর ব্রাশ, যেটা দ্বারা কিন্তু আমরা ফ্লোর খুব সুন্দরভাবে ক্লিন করতে পারি। এই ফ্লোর ব্রাশে কিন্তু একটা সুইচ রয়েছে, যেটা কিন্তু এরকম প্রেস করলে একটা ব্রাশ সুন্দরভাবে বেরিয়ে আসবে, যেটা দ্বারা কিন্তু আমাদের ফ্লোর ক্লিন করতে খুবই সুবিধা হবে। এটা হচ্ছে একটা অ্যাবজর্বিং ব্রাশ, যেটা দ্বারা কিন্তু আমাদের ফ্লোরে যদি জল থাকে সেই জলও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। ভ্যাকুয়াম ক্লিন পারপাস কিন্তু একটা হোস পাইপ প্রোভাইড করা হয়েছে, যেটার একটা পাশ কিন্তু আমরা ভ্যাকুয়াম ক্লিনারের সাথে অ্যাড করে দেবো, এবং এতে কিন্তু একটা সুইচ আছে, এটা হচ্ছে স্পিড বাড়ানো কমানোর সুইচ। আর আছে একটা ম্যানুয়াল বুক, যেটা দ্বারা কিন্তু আমরা কিভাবে এটা ব্যবহার করবো না করবো সমস্ত কিছু ডিটেলস আছে। আর এখানে কিন্তু একটা 5 মিটারের 10 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার প্লাগ দেওয়া হয়েছে, আর এখানে একটা হুক মতো আছে, যেখানে কিন্তু আমরা এই ওয়্যারটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারি ঝুলিয়ে রাখার জন্য। এই ভ্যাকুয়াম ক্লিনারের টোটাল ওয়েট অ্যারাউন্ড 6 কেজি। তো চলো এবার এটাকে ওপেন করা যাক। ক্লিপটা কিন্তু ওপেন করেই কিন্তু জাস্ট ঘুরিয়েই কিন্তু এটা আমরা ওপেন করতে পারবো, আর খুলেই কিন্তু প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে মেইন মোটর। তারপরে আছে একটা ডাস্ট ব্যাগ, এটা একটা ফিল্টার ব্যাগ বলতে পারি, যেটাতে কিন্তু মোটরটা সেফ থাকে। তারপরে হচ্ছে একটা 21 লিটারের স্টেনলেস স্টিলের ডাস্টবিন, এটা এখানে কিন্তু সমস্ত ধুলো জমে থাকে, এটা কিন্তু রাস্ট ফ্রি, আর যথেষ্ট ক্যাপাসিটি আছে, অনেক পরিমাণ ধুলো কিন্তু এখানে জমা হবে। তো চলো আবার সেম প্রসেসে এটাকে আবার রিঅ্যাসেম্বল করে দিই। প্রথমে ফিল্টার ব্যাগটা দিয়ে তারপরে এই মোটরটা ঢুকিয়ে জাস্ট একটুখানি ঘুরিয়েই তারপরে এই ক্লিপগুলো আটকে দিলেই একদম ভ্যাকুয়াম ক্লিনার রেডি। তারপরে এখানে যে ব্লোয়ার আউটলেটটা আছে, এটা কিন্তু একটা ক্লিপ আছে, জাস্ট এইভাবে প্রেস করে ডান দিক করে একটু ঘোরালেই কিন্তু সুন্দরভাবে আটকে যাবে। আর তারপরে কিন্তু হোস পাইপের একটা দিকে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন বরাবর ঢুকে ডান দিকে ঘোরালেই কিন্তু এটাও সুন্দরভাবে আটকে যাবে। হোস পাইপের একটা পাশ তো আমরা ভ্যাকুয়াম ক্লিনারের সাথে আটকে দিয়েছি, আরেকটা পাশে আমি এক্সটেন্ডেবল টিউবটা আটকাচ্ছি, আর এখানে একটা সুইচ আছে, যেটা দ্বারা কিন্তু আমরা এটাকে ছোট বড় করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এক্সটেন্ডেবল টিউবের এই পাশে কিন্তু আমরা যে কোনো সবগুলো ব্রাশই কিন্তু আমরা এখানে ফিট করতে পারি। তো প্রথমে আমি কিন্তু ফ্লোর ব্রাশটাই ফিট করে দেখাচ্ছি তোমাদেরকে, আর এটা কিন্তু 360 অ্যাঙ্গেলে রোটেট হয়ে যায়। আর এখানে আছে পাওয়ার অন অফ সুইচ বাটন, যেখানে একটা প্লাস্টিক কভার দেওয়া আছে, যেটা আমার খুবই ভালো লাগলো। যদি কোনো কারণে হাত ভেজাও থাকে তাতেও কিন্তু আমাদের কোনো রকম বিপদের সম্ভাবনা নেই। তো চলো প্রথমে ফ্লোর ব্রাশটা দিয়ে আমি আমার কার্পেটটা পরিষ্কার করছি। কার্পেটটা আমার খুবই ধুলো হয়েছিল, নোংরা হয়েছিল, এটা কিভাবে পরিষ্কার করবো বুঝে উঠতে পারছিলাম না। তো এই ফ্লোর ব্রাশটা দিয়ে কিন্তু আমার কার্পেটটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর দেখো ফ্লোরে কত নোংরা পড়েছিল, এটা দিয়ে কিন্তু সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দর ভ্যাকিউম হয়ে গেল। এবার কিন্তু অ্যাবজর্বিং ব্রাশ দিয়ে আমি দেখো কতটা জল পড়েছিল, সেই জলটাও কিন্তু মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল। এবার আমি এই ক্রিভাইস টুলটা ব্যবহার করছি, এটা কিন্তু খুবই কাজের জিনিস। দেখো এই কোনায় এতগুলো নোংরা পড়েছিল, সেই নোংরাটা কিন্তু সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ভ্যাকিউম হয়ে গেল, যেটা আমার হাত দিয়ে করতে অনেক সময় লাগতো। জানালার এই স্লাইডিং গুলো পরিষ্কার করা আমার খুবই কষ্টকর হয়ে যেত, অনেকক্ষণ সময় লেগে যেত, কিন্তু এই ক্রিভাইস টুলটা দিয়ে কিন্তু সেকেন্ডের মধ্যে স্লাইডিং পরিষ্কার। এবার চলো মাল্টিপারপাস ব্রাশটা ইউজ করি। এটা কিন্তু সোফার এই কোনা খামচিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। আর কাঠের এই ডিজাইনগুলো কোনোদিন আমি পরিষ্কার করতে পারতাম না, কিন্তু এই মাল্টিপারপাস ব্রাশটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল, আর পর্দাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। তো আজকে কিন্তু আমি এটা দিয়ে পুরো ঘর বাড়ি খুব সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার করে ফেলেছি। তো চলো পরিষ্কার তো হলো, এবার এটাকে খুলে দেখা যায় কি অবস্থা। তো দেখো এই প্রথমে এই ফিল্টার ব্যাগে কিন্তু কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে, পুরো ধুলো নোংরা, আর এই ডাস্টবিনটাতে কিন্তু প্রচুর ধুলো পড়েছে। এটা পরিষ্কার করাও খুবই ইজি, প্লেন জল দিয়ে জাস্ট ফিল্টার ব্যাগটাকে পরিষ্কার করে দিতে হবে। মাঝে মাঝে আমরা লিকুইড ডিটারজেন্টও কিন্তু ইউজ করতে পারি, আর যেটা স্টেনলেস স্টিলের যেটা আছে সেটাও কিন্তু আমরা প্লেন জল দিয়ে ধুয়ে নিতে পারি, আর মাঝে মাঝে কিন্তু ওই লিকুইড ডিটারজেন্ট দিয়ে একটু পরিষ্কার করে নিতে পারি। আর এটাতে কিন্তু 4খানা ভালো কোয়ালিটির হুইল রয়েছে, যেটা দ্বারা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ঘরে এদিক থেকে ওদিকে মুভ করতে পারি। তো খুবই কার্যকরী একটা প্রোডাক্ট, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখনই গিয়ে চেক করে নাও।
অনেক দিনেরই একটি ইচ্ছা ছিল যে এরকম একটা ভ্যাকুয়াম ক্লিনার আনবো, কিন্তু আনবো করে আনা হচ্ছিল না। তো যাই হোক, এবার অবশেষে একটা দামি জিনিস আমার ঘরে আসলো আর কি। খুবই কাজের একটা জিনিস, কি বলবো, প্রচন্ড ইউজফুল একটা জিনিস। যে কোনো ম্যাট্রেস থেকে শুরু করে, জানলা থেকে শুরু করে, বিশেষ করে আমার জানলার স্লাইডিং গুলো তো এবার একদম সবসময় মাঝে মাঝে পরিষ্কার করতে পারবো আর কি। খুব ভালো একটা জিনিস, তোমরা চাইলে নিতে পারো। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এটা শুধু ড্রাই না, এটা কিন্তু ভেজা জিনিসও হবে, মানে ঘর ঠর মোছা জলও যদি একের সময় হয় না। আমার একবার ওয়াশিং মেশিন থেকে পুরো জল ভেসে গেছিল, হাত দিয়ে পরিষ্কার করতে অনেক সময় লেগেছিল। তো এই ভ্যাকুয়াম ক্লিনারটা থাকলে সেকেন্ডের মধ্যে হয়ে যেত। তো যাই হোক, এই একটা গ্লাস, এটা কি বলবো আর কি, এটা কিনিনি আমি। মৌসুমি জুসটা ঢালার পর গ্লাসটা এত সুন্দর লাগছে। এটা একবার ওই পেস্ট্রি এনেছিলাম না, এটার মধ্যে ছিল। তো আমার এত ভালো লেগেছে, আমি না এটাকে ফেলিনি, আমি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে এরকম জুস টুস কিংবা যে কোনো জিনিস এরকম অল্প একটু বেশ দেওয়া যায়, ভালো লাগে দেখতে। আমার তো ভীষণ সুন্দর লাগছে, তোমরা বলো। প্রথমে ভেবেছিলাম মটর ডাল দিয়ে আম ডালটা করবো, কিন্তু এর আগের দিন মটর ডাল দিয়ে করেছিলাম। তো ভাবলাম না, আজকে মসুর ডাল দিয়েই করি। আর সত্যি কথা বলতে গিয়ে কি, আগের দিনের মটর ডালের থেকে না আজকে যে মসুর ডাল দিয়ে যে টক ডালটা করেছি না, আমার ভীষণ ভালো লেগেছে। আমার সমস্ত ডালের থেকে মসুর ডালটাই খুবই ফেভারিট, কিন্তু মাঝে মাঝে অন্য ডালও খাই। তো ওদিকে রান্না বান্না বলতে আজকে তেমন একটা কিছু করব না, কারণ আমার মা ধোকার তরকারি পাঠিয়েছিল, সেটা আছে। আমি যে গতকাল পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম সেটাও খানিকটা আছে। তো একটু ডাল করব আর তার সাথে একটু ভাজাভুজি করব। তো এবারে না পটলগুলো ইন্দ্র এত ভালো এনেছে, একদম সাদা পটল, লম্বা লম্বা, দেখতে ভীষণ ভালো। তো ও এনেই বলেছিল কি এগুলো ভাজা করতে। তো রান্না বান্না হয়ে গেল। এবার টেবিলে সব খাবারগুলো রেখে ওদিকে না পুঁই শাকটা ছিল, ওটাও আমি কড়াইতেই গরম করে নিয়েছি। ভাতও হয়ে গেছে, ভাতও জায়গা মতো নিয়ে আসলাম। আর ভাত আমি জায়গা মতো নিয়ে এসে, মানে উপর দিয়ে তোলার পর না এরকম হাঁড়ির ঢাকনা, তারপর হাঁড়ির যে কাঁধায় ভাত লেগে থাকে, এগুলো পরিষ্কার করে রাখি। মার মুখে শুনেছি ভাতের হাঁড়ি নাকি নোংরা রাখতে নেই, সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আচ্ছা না, এদিক ওদিকগুলো ভাত ছড়িয়ে ছিটিয়ে লেগে থাকে হাঁড়ির গায়ে, তো ওটা নাকি ভালো না। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো লাগে। তো এইভাবেই হয়তো নিয়ম শুরু হয়েছে যে ভালো না, তাহলে এগুলোই অমঙ্গল হবে, হ্যান ত্যান, এগুলো শুনলে মানুষ পরিষ্কার রাখবে, এই জন্যই হয়তো নিয়মগুলো। কিন্তু এক অর্থে তো পরিষ্কার রাখাই ভালো। তো আমি এগুলো মার কাছ থেকে শিখেছি। যখন মা করতো তখন হয়তো গুরুত্ব দিতাম না, কিন্তু এখন আমি কাজ করতে এসে, এখন বলতে যখন সংসারে কাজকর্ম করা শুরু করলাম, তখন একটা একটা করে মার কাজের সাথে মানে রিলেট করতে শুরু করলাম আর কি। হ্যাঁ, মা তো এরকম ভাবে করতো, মা তো ওরম ভাবে করতো। কিন্তু আগে বিশ্বাস করো যে বিয়ের আগে এইসব কাজগুলোকে অতটাই গুরুত্বও দিতাম না, করছে করুক দেখছি, কিন্তু এখন মানে বুঝি আর কি। তো এইভাবেই, যার জন্য আমি সবসময় হাঁড়ি উপর দিয়ে এসে না, আমি এরকম ভাত ঠাত থাকলে কাচিয়ে কুচিয়ে পরিষ্কার করে রাখি, যাতে ভাত দেওয়ার সময় ভালো লাগে। আর তোমাদের অনেকেই বলেছো ভাতের হাঁড়ি কিংবা যে কোনো তরকারি একটু আলগা করে কেন রাখো। পুরোপুরি না আমি ঢাকি না, আমার কোথাও গিয়ে মনে হয় কি পুরোপুরি ঢেকে রাখলে একটা ভ্যাপসা হয়ে যাবে, তার জন্য জাস্ট সামান্য একটু হালকা করে রাখি, যাতে হাওয়া বাতাস খেলে আর কি। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসের জায়গাটাও আমার পরিষ্কার হয়ে গেল, রান্নাঘর পুরো পরিষ্কার, খাবার দাবার সব টেবিলে নিয়ে এসেছি। এখন একটু পরে খাওয়া দাওয়া হবে, তবে আমার স্নান হয়নি, আমি এখন স্নান করতে যাব। তো এখানে ভাত আছে, আর এই যে মুসুর ডাল দিয়ে আম ডাল করেছি, যেটা আজকে আমার ভীষণ ভালো লেগেছে মটর ডালের থেকেও। আর এই লম্বা লম্বা একদম পটল ভাজা করেছি। আর এই যে গতকালকের পুঁই শাকের চচ্চড়ি ছিল একটুখানি, ওটাও আমি ভালো করে গরম করলাম। আর আজকে আমডালের সাথে করেছি ভেন্ডি আলু ভাজা। আমার এই আমডালের সাথে না আলু চোখা, ভেন্ডি আলু ভাজা, এগুলো বেশ ভালো লাগে। আর এই যে আমার মা যে ধোকার তরকারি পাঠিয়েছিল, সেটাও একটু গরম করলাম। তো এই এত কিছু দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সমস্ত কিছু কাজবাজ সেরে এখন আমি স্নান করতে যাব। তাতা নদীকে পড়তে বসেছে, আর ইন্দ্র ঘুমিয়ে পড়েছে। বলেছে তোমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেলে তারপর আমাকে ডাকবে, তারপর খাওয়া দাওয়া করব। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আজকে টানা অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ দুদিন ধরে না রাতে ঘুমটা একটু কমই হচ্ছে, আর খাটাখাটনিটাও একটু বেশি হচ্ছে। সবসময় তোমাদের ক্যামেরার সামনে সেই সব কাজকর্ম দেখানো সম্ভব না। আজকে যে ভ্যাকুয়াম ক্লিনারের ভিডিওটা দেখলে, সেই ভিডিওটা করতে গিয়ে আমার প্রচুর সময় লেগেছে, যেদিনকে যে পূজা আসেনি।
গতকালই তো, হ্যাঁ, পূজা আসেনি, ইন্দ্র সবজি টবজি সব কেটে দিল, তারপর বাসন টাসন মাজলাম, ঘর মুছলাম, সেদিনকে করতে হয়েছে। তোমরা তো দেখলে ওই 3-4 মিনিটের ভিডিও, কিন্তু এটা করতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। শ্যুট করা প্লাস এডিট করা, প্রচুর খাটনি হয়ে গেছে। তো দুপুরবেলা না অনেকক্ষণ ঘুমিয়েছি, ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন অনেকটা রাত হয়ে গেছে, ওদিকে আটা মাখলাম। আর এদিকে সজনে ডাঁটা তোজো একটু আগে এসে দিয়ে গেল, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ির সজনে ডাঁটা, বাড়ির গাছে। তো বাবা আজকে গেছিল, বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। ইন্দ্র আবার আসার সময় দোকানের কিছু জিনিস নিয়ে এলো, হলুদের প্যাকেট কুকমি পায়নি, এটা একটা নিয়ে এসছে মন্ত্রার, লাক্স সাবান নিয়ে এসছে একবারে, গুড নাইট তেল নিয়ে এসছে, আর এই যে এই শনপাপড়িটা পছন্দ হয়েছে, এটা আবার একটা কৌটো নিয়ে এসছে কন্টেনার, আর হারপিক এনেছে। এই তো দোকানের জিনিসগুলো জায়গা মতো তুলে দিয়ে, আর সজনে ডাঁটাগুলো ফ্রিজে ঢোকালাম না, গাছের টাটকা জিনিস তো বাইরেই রয়েছে, দেখি কালকেই করব। তো এদিকে রুটি করছি, রুটির সাথে আজকে কিছু করতে হবে না, কারণ দুপুরের ওই সব ভাজাভুজি রয়েছে, তারপর ধোকার তরকারিটাও রয়েছে। তো ইন্দ্র বললো আর কিছু করতে হবে না, এই দিয়েই খেয়ে নেবো, খাবো তো 2টো রুটি, ও হয়ে যাবে। তো ওর যখন কিছু লাগবে না, আর আমাদের জন্য আর গরজ করে কিছু করিনি, ওই দিয়েই আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। কিন্তু ইন্দ্রকে এখন দিয়ে দিলাম, তাতান বললো একটু পরে খাবে, ও পড়ছে, ওর খিদে নেই, আমিও একটু পরেই খাবো, আগে ওকে দিয়ে দিই, ওকে নিশ্চিন্ত করতে পারলে আমার শান্তি, তারপর আমরা মা মেয়ে পরে খাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যখন আজকে সন্ধ্যাবেলা জামা কাপড় তুলতে গেছিলাম না বারান্দায়, তো একটা ভুতুরে কাণ্ড হয়ে গেছে আর কি। আমি তো বলবো ভুতুরে কাণ্ডই, কারণ হঠাৎ করে এটা কি করে হলো আমরা এখনো অবধি আবিষ্কার করে উঠতে পারিনি, যদি তোমরা পারো তো বলো। আমি সকালবেলাও গেছি বারান্দায়, তারপর আমার অভ্যাস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঢু মেরে আসা বারান্দায়, তখনও গেছি, তখনও আমি দেখিনি। কিন্তু সন্ধ্যাবেলা যখন আমি জামা কাপড় তুলতে গেছি, তখন আমি জিনিসটা খেয়াল করলাম যে আমাদের বারান্দার গেটে একটা তালা আছে, একটা ছোট্ট গ্রিলের মতো আছে, ওটা তালা দেওয়াই থাকে। ওই তালাটার ওপর কেমন যেন তেল চিটচিটে টাইপের একটা জিনিস পড়ে রয়েছে, টবের ওপরেও মাটির খানিকটা জায়গায় একটু পড়ে রয়েছে, কালো 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 হয়ে গেছে, আর পুরো লঙ্কা গাছটা পুরো সাদা পোকায় ভরে গেছে, দেখেছো? এমনকি এই যে দেখো মাটিটা বোঝা যাচ্ছে কাঁচা গাছে, আমি তো জল দিয়েছি, নাহলে এই জায়গাটাও পড়েছিল। আর এই যে তালার ওপরে কেমন যেন আঠা আঠা, এমনকি গ্রিলের এই উপরটাতেও দেখো গাছে তো পোকা লেগেছে। আরে পোকা তো এই তো সন্ধ্যাবেলা ছিল না, এক বেলার মধ্যে এরকম হয়ে যায়। সকালেও আমি এটা না পুরো বাইরে ঢালে পুরো পড়ে গেছে হঠাৎ করে। আর হলেও এইটুকু সময়ের মধ্যে এত হয়? আচ্ছা ঠিক আছে, ওটা আমরা মানলাম, কিন্তু এইগুলো আসলে কোথা থেকে? এইখানে তেল, তারপরে এইখানটা তেল, এই জায়গাটা তো এবার এখানে কি স্প্রে, এগুলো তো জায়গাটা এরকম হলো কি? পুরো তেল কাস্টে, মানে দেখ চিপচিপ করছে। পূর্ণিমা হাত দিলে হাত দিও না, হাত দিও না। আর হাতে নিয়ে গন্ধ শুকেছো? না, গন্ধ শুকে কোনো গন্ধ, কোনো তেলের কোনো গন্ধ? তাই এইখানে যদি মনে করো উপর থেকেও যদি পড়ে, তার তালায় পড়বে কি করে? আর কোনো উপর থেকেই মনে কর যদি ফেলে কেউ, তাহলে তালায় পড়বে কি করে? শেড আছে, সানসেট আছে, এটা গাছে পোকা লেগেছে, এইটা পোকা লেগেছে। হ্যাঁ, কিন্তু এই পোকা তো একবারে তোরা খেয়াল করিস নি, আজকে সকালে ছিল পোকা? না, ছিল না, সত্যি। আমি জল দিলাম, আমি রোজ দেখি লঙ্কা পাকাচ্ছি, যে আমি রোজ এটাকে দেখি, আর পোকাটা না হয় বাদ দিবে না, তাহলে আচ্ছা পোকাটা বাদ দিলাম, কিন্তু এইটা কি, এগুলো কি? আমরা কেউ এখানে কিছু তেল ফেলে কিছু ইয়ে করি না। আমি যখন সন্ধ্যাবেলা দেখলাম, ভাবলাম কি হয়তো ইন্দ্র বুঝি এরকম পোকা হয়েছে, ও হয়তো কিছু একটা স্প্রে ট্রে করেছে, এর জন্য এরকম হয়েছে। কিন্তু আমি বললাম ও যদি কিছু করে থাকে আমাকে অন্তত জানাবে, না জানিয়ে কিছু করে না। কিন্তু এটা কি করে হলো তার ঠিক আছে, ও আসো, ওকে জিজ্ঞাসা করবো। তো ও যখন খাওয়া দাওয়া হয়ে গেল, হঠাৎই আমার মনে পড়লো, ওকে বললাম যে তুমি কি কিছু করেছো? বলছে কই না তো, আনছি এসে দেখে যাও। তো ও এসে দেখে তো ও অবাক, যে ও বলছে আমিও সকালবেলা গাছটা দেখলাম, গাছটা পুরো ভালো রয়েছে, পরিষ্কার রয়েছে, এরকম এত সাদা পোকা ছিল না। এক বেলাতেই এরকম পুরো গাছ পুরো ভরে গেছে, এমনকি বাইরের যে ডালপালাগুলো আছে সেগুলোও ভরে গেছে। এক বেলাতে এরকম হয়ে যায় হঠাৎ করে। গাছে পোকা হয় দেখেছি, কিন্তু আস্তে আস্তে হয়, কিন্তু একটা বেলাতে দুপুর অব্দি আমি দেখলাম ভালো, অথচ সন্ধ্যাবেলা গিয়ে দেখছি পুরো ভরে গেছে। আর তালাটা, তারপর গ্রিলের দিকটা, তারপর গাছের কিছুটা মাটির দিকটা এরকম কালচে কালচে তেলচিটে টাইপের একটা জিনিস পড়ে আছে। আদৌ এখনো অব্দি আমরা আবিষ্কার করতে পারিনি ওটা কি পড়ে আছে। সঙ্গে সঙ্গে ইন্দ্র বললো কি দাদাকে ডাকি, দাদা তো গাছ ঠাছ নিয়ে পরিচর্যা করে, দেখি যদি কিছু ধরতে পারে। দাদাকে ডাকা হলো ওই অত রাত্রেই, তখন 11:30টার মতো বাজে। দাদাও আসলো যে হ্যাঁ কি ব্যাপার দেখে আসি। তো এসে ওটা তো পোকা হয়েছে বুঝতেই পারছি গাছে, কিন্তু ওই তেল তেল জিনিসটা কি ওটা বলতে পারলো না। তাও একবার বললো মনে হয় এই পোকারই হয়তো কোনো কষ্ট হবে, হয়তো জানি না, কিন্তু বুঝলাম না যে কি হলো হঠাৎ করেই এরকম। দুপুরবেলাও ভালো ছিল, সন্ধ্যাবেলায় এই অবস্থা।
তো দাদার কাছে আবার একটা স্প্রে ছিল, বললো এটা স্প্রে করে দিচ্ছি, রাতারাতি হয়তো ঠিক হয়ে যেতে পারে পোকাগুলো, কারণ গাছটা পুরো লঙ্কা ভর্তি হয়ে রয়েছে, গাছটা পুরো ভালো গাছ। তো দেখা যাক। এই তো আমার এই নিয়ে চিন্তা হচ্ছে যে ব্যাপারটা কি হলো। আর হ্যাঁ, এখানে আমাদের যে গাছটা ছিল না, এই গাছটা আমি বারান্দায় রেখে এসেছি, কারণ গাছটা একদমই নষ্ট হয়ে যাচ্ছিল ঘরে থেকে থেকে। এখানে রান্নাবান্নাও হয়তো মনে হয় ওই জন্য ঠিকমতো আলো হাওয়া বাতাস পায় না, পুরো পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, নিস্তেজ হয়ে যাচ্ছিল, নিচের ডালটা কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছিল। তো আমি ইন্দ্রকে বললাম তুমি কদিন বারান্দায় রাখো, দেখি আবার মাসখানেক বারান্দা থাকুক, যদি গাছটা আবার সতেজ হয়ে যায় আবার কদিন জন্য নাকি ঘরে এনে রাখবো। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই, কিন্তু গাছটা থাকাতে না বেশ সুন্দর লাগছিল, একটা সৌন্দর্য বেড়েছিল। তো কিছু করার নেই, গাছটা বাঁচানোর জন্য আবার বারান্দায় রেখে আসলাম। তো এদিকে রান্নাঘর পরিষ্কার, খাওয়া দাওয়ার পর টেবিলও পরিষ্কার হয়ে গেছে, এঁঠো বাসনও গামলায় সব রেখে দিয়েছি। আর এখানে না কলা আর শনপাপড়িটা আমি এরকম ঝুড়ি দিয়ে ঢেকে ওপরে স্ট্যান্ডগুলো রেখে দিয়েছি, কারণ আমি নিজে চোখে ওই ডাইনিং এর জানলা দিয়ে ইঁদুর ঢুকতে দেখেছি। আর মিষ্টি জিনিস থাকলেই ইঁদুর বেশি আসে, ওই জানলা দিয়ে আসে। তো তার জন্য এরকম ভাবে ঢেকে রাখলাম, তাহলে আসলেও কিছু করতে পারবে না। তো এই তো খাওয়া দাওয়া হলো, এখন আমি এডিট করতে বসেছি, কিছুটা এডিট হয়েও গেছে। এখন বাজে ওই 1:16 মতো। এখন এই লাস্ট ক্লিপটা অ্যাড করেই দেখি ভয়েস ওভার দেবো, যতক্ষণ না ঘুম পায় কাজ করে তারপর শোবো। তো আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।